নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি বলতে পারেন একটা অপরচুনিটি স্টক, যে স্টকটার মধ্যে প্রচুর অপরচুনিটি আছে, সেটাকে আমি স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে স্টকটার নাম বলে দিচ্ছি, পরাগ মিল্ক ফুডস। পরাগ মিল্ক ফুডস অ্যাকচুয়ালি ডেয়ারি ডেয়ারি সেক্টরের স্টকস। আপনি ডেয়ারি সেক্টর বলতে আমরা কি বুঝি? ডেয়ারি সেক্টর বলতে মোটামুটি বোঝা যায় দুধ। একটা ডেয়ারি কোম্পানির কাছে, ডেয়ারি কোম্পানি যদি প্রাইমারি বিজনেস দেখেন, সেটা হচ্ছে কি করে, যত লোকাল মিল্কম্যান আছে, দুধওয়ালা আর কি, এদের থেকে দুধ কালেক্ট করে সেই দুধটাকে কি করে এরা প্রসেস করে, তারপর সে দুধের প্যাকেট বানিয়ে এরা সাপ্লাই করে, রিটেলিং করে। এটা হচ্ছে ডেয়ারি কোম্পানির বেসিক কাজ। যদি আপনি ডেয়ারি কোম্পানির বিজনেস মডেলটা না বুঝেন, তাহলে আপনি কিন্তু পরাগ মিল্ক ফুডকে ঠিকঠাক বুঝতে পারবেন না। এই জন্য আমাদের প্রথমে দরকার ডেয়ারি বিজনেসটাকে ভালো করে বোঝার জন্য, ডেয়ারি কোম্পানিগুলোর বিজনেস মডেলটা কিরকম থাকে। ডেয়ারি কোম্পানির বেসিক্যালি কি করে, এরা যত রুরাল এরিয়া আছে, এদের রুরাল এরিয়াতে এদের মিল্ক দুধের কালেকশন সেন্টার বানানো আছে। এখানে কি হয়, যত মিল্কম্যানরা আছে, গ্রামের যত দুধওয়ালারা ফার্মাররা আছে, সব দুধ নিয়ে কাছে আসে, এই কালেকশন সেন্টারে আসে। এরা কি করে, কালেকশন সেন্টারে সে দুধগুলোর কোয়ালিটি টেস্ট করে, পুরো একদম পুরো কোয়ালিটি টেস্ট হয় আর কি। যদি কোয়ালিটিটা ঠিকঠাক থাকে, পারফেক্ট থাকে, তখন সবাই এই দুধটা কি করে কালেক্ট করে নেয়। কালেক্ট করার পরে সেই দুধটা চলে যায় এদের যে প্রসেসিং ইউনিটে চলে যায়, যেখানে পাস্তুরাইজেশন হয়, চিলিং হয়, তারপরে দুধের প্যাকেট হয়, প্যাকেট করে এরা সাপ্লাই করে। এই হচ্ছে একটা ডেইরি কোম্পানির মেন বিজনেস, মানে কোর বিজনেস। ফার্মার বা মানে মিল্কম্যানের থেকে দুধটা কালেক্ট করে সেটা এদের প্রসেসিং ইউনিটে যায়, সেখানে পাস্তুরাইজেশন চিলিং হওয়ার পরে সেই দুধটাকে প্যাকেট করে ওরা সেল করে। এবং এই বিজনেসটা না, এই যে মেন বিজনেস যেটা, যে দুধের প্যাকেট সাপ্লাই করা, এই ফার্মারের থেকে দুধটা কালেকশন করে ওটাকে চিলিং করে প্রসেস করে এই দুধটাকে এরা সাপ্লাই করছে। এই যে প্রসেসিংটা, পুরো প্রসেসিংটা খুব ফাস্ট করতে লাগে। মানে ফার্মার যে দুধটা থাকে, সেই দুধটা কিন্তু একদিনের বেশি থাকলে দুধটা নষ্ট হয়ে যাবে। এদের কাজ কি, যত তাড়াতাড়ি এই ডেয়ারি কোম্পানিগুলোর কালেকশন সেন্টারে এসে দুধটা দিয়ে দেওয়া, তারপরে যত তাড়াতাড়ি এটা কি করবে, এটা এদের সেই প্রসেসিং ইউনিটে নিয়ে গিয়ে চিলিং করবে, পাস্তুরাইজেশন করবে। এই প্রসেসিংটা খুব তাড়াতাড়ি করতে লাগে। এই জন্য কি হয়, দেখুন ডেয়ারি কোম্পানিগুলো না বেশিরভাগ সব লোকাল ডেয়ারি কোম্পানি থাকে। যত ডেয়ারি কোম্পানি আপনি দেখবেন, হাটসান অ্যাগ্রো, হেরিটেজ ফুড, দোদলা ডায়েরি, সব দেখবেন সাউথ ইন্ডিয়ান, একটা নির্দিষ্ট জোনের মধ্যে। ডেয়ারি কোম্পানির পক্ষে না প্যান ইন্ডিয়া খুব কঠিন। একটা প্যান ইন্ডিয়া ডেয়ারি কোম্পানি, একে তো এদের প্রসেসিংটা খুব ফাস্ট করতে লাগে, মানে দুধটা কালেকশন করে এই যে কাস্টমারের ঘরে পৌঁছে দেওয়া, এই যে প্রসেসটা, এটা খুব ফাস্ট হতে লাগে। এই জন্য দেখবেন বেশিরভাগ দুধের কোম্পানিগুলো কি হয়, দুধের যত ডেয়ারি কোম্পানি আছে সবই রিজিওনাল হয়। প্যান ইন্ডিয়া কোম্পানি খুব শক্ত, এখন তো এদের ট্রান্সপোর্ট কস্ট অনেক পড়ে যায়, আর প্লাস এদের যে পুরো দুধের কালেকশন করে প্রসেসিং করে যে সেল করা, এটা খুব শর্ট টাইমের মধ্যে করতে লাগে। মানে প্রকিউরমেন্ট থেকে শুরু করে পুরো প্রসেসটা একদম শর্ট টাইমের মধ্যে, পুরো কুইক অ্যাকশন করতে লাগে। এই জন্য দেখবেন বেশিরভাগ ডেয়ারি কোম্পানিগুলো কিন্তু একটা নির্দিষ্ট জোনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা প্যান ইন্ডিয়া হতে পারে না, সব জায়গায় ছড়াতে পারে না। দেখবেন ভারতবর্ষে মানে দুটো কোম্পানি আপনি দেখেন, আমুল রয়েছে আর পরাগ মিল্ক ফুডস, এরাই কিন্তু একমাত্র প্যান ইন্ডিয়া হতে পেরেছে। যদি আমুল শেয়ার মার্কেটে লিস্টেড নয়, লিস্টেড কোম্পানির মধ্যে আপনি দেখেন একমাত্র কিন্তু কিছুটা হ্যাটসান অ্যাগ্রো রয়েছে, আর পুরোপুরি যদি আপনি প্যান ইন্ডিয়া বলেন তাহলে কিন্তু পরাগ মিল্ক ফুডস। আর ডেইরি কোম্পানির মধ্যে কি হয়, ডেইরি কোম্পানির যে বেসিক বিজনেস যেটা, যে মিল্কের প্যাকেট সাপ্লাই করা, এখানে কিন্তু প্রচুর প্রাইসিং প্রেশার থাকে। মানে আপনি হুট করে দাম বাড়াতে পারবেন না, কারণ এখানে আমুল রয়েছে, হ্যাটসান অ্যাগ্রো, দোদলা ডায়েরি, হেরিটেজ ফুড, পরাগ মিল্ক ফুড, সবাই মিল্ক ফুড সাপ্লাই করছে, মিল্ক প্যাকেটটা আর কি। এখানে কিন্তু এমআরপিটা খুব সেন্সিটিভ, মানে এখানে কোনো কোম্পানি ফট করে এমআরপি 1 টাকাও বাড়াতে পারবে না। এই জন্য এখানে কি হয়, এখানে কিন্তু প্রফিট মার্জিনটা খুব কম থাকে। যে কোর বিজনেস যেটা রয়েছে মিল্ক, এখানে কিন্তু প্রফিট মার্জিনের খুব সমস্যা, মানে খুব বেশি প্রফিট মার্জিন এখান থেকে আর্ন করা যাবে না। আর সবসময় মনে রাখতে হবে, ডেইরি বিজনেসটা কিন্তু কিছু সিজনালও থাকে। ডেইরি ইন্ডাস্ট্রি দেখি আপনি দেখবেন মোটামুটি সেপ্টেম্বর থেকে মার্চ,
এই সময়টার মধ্যে কি হয়, ডেইরি বিজনেসে যত গরুরা থেকে এই সময় দুধটা বেশি দেয়, ফ্রেশ সিজনটা আর কি, চিনেরা দুধ থেকে বেশি দেয়। এই জন্য অনেক সময় কি হয়, যত ডেইরি কোম্পানি আছে এদের এই সময় এই যে সেপ্টেম্বর থেকে মার্চ এই পিরিয়ডটা থেকে যত দুধ লাগে তার থেকে দুধ বেশি দুধ এদের কাছে জমা পড়ে যায়। তখন ওরা কি করে, যদি এই পিরিয়ডটাতে এক্সেস দুধ পেয়ে যায় এরা, তখন দুধটাকে এরা মিল্ক পাউডার বানিয়ে রেখে দেয়। পরে মিল্ক পাউডার থেকেই দুনিয়ার রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি, আইসক্রিম, দই এসব জিনিস ম্যানুফ্যাকচারিং করে। এই দুধটাকে তখন মিল্ক পাউডার বানিয়ে নেয়। পরে মিল্ক পাউডার থেকে বিভিন্ন আইসক্রিম, দই, রসগোল্লা সব বানাতে শুরু করে। বুঝে গেল ডেইরি বিজনেসের পুরো প্লাস আর পুরো মাইনাসটা। এদের একটা জিনিস কি হয়, খুব সিজনাল হয়। মনে করেন যদি গরমের সময় গরমটা ঠিকঠাক না পড়ে, যেমন এবছরের সামারটা কি যে পুরো বৃষ্টিতে সামারটা নষ্ট হয়ে গেছে, যার ফলে আইসক্রিমের সেল বলুন, দইয়ের সেল বলুন, এগুলো কিন্তু পুরো কমে গেছে। কিন্তু কিছুটা কিন্তু ডেইরি বিজনেসটা সিজনাল থাকে। আর এটা যে মেন বিজনেস যেটা থাকে না, কোর, যেটা মিল বিক্রি করা থাকে, এটা কিন্তু এখানে কিন্তু খুব প্রাইসিং প্রেশার থাকে, মানে ফট করে কেউ দাম বাড়াতে পারে না, যার ফলে এখানে কিন্তু খুব একটা বেশি অপারেটিং লেভারেজ পাওয়া যায়। মানে ডেইরি বিজনেসে আপনাকে যদি অপারেটিং লেভারেজ পেতে হয় তাহলে কি করতে হবে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে হবে। মানে দুধ ছাড়া যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানানো যায়, পনির, ঘি, চিজ, আইসক্রিম, বিভিন্ন ধরনের সুইটস, বুঝতে পারছি, এই ধরনের প্রোডাক্ট বানাতে পারবে কি এই সমস্ত প্রোডাক্টে মার্জিন প্রেশার থাকে না, এখানে অপারেটিং লেভারেজটা বেশি পাওয়া যায়। যত ডেইরি কোম্পানি দেখবেন, হেরিটেজ ফুডস, হ্যাটসন অ্যাগ্রো, দোদলা ডায়েরি, পরাগ মিল্ক, সবাই কিন্তু এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে। এই দই বলুন, বিভিন্ন ধরনের সুইটস বলুন, লাড্ডু বলুন, আইসক্রিম, পনির, ঘি, চিজ, যত এই ধরনের প্রোডাক্ট বানাতে পারবে তত ওদের কি হবে, অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। মানে যত ডেইরি কোম্পানি আছে, ডেইরি কোম্পানির মধ্যে যারা যত বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারবে তাদের কিন্তু প্রফিট মার্জিনটা বেশি হবে, যার ফলে প্যাট, প্রফিট অ্যাফটার ট্যাক্সও কিন্তু তাদের বেশি গ্রোথ করবে। সেলস গ্রোথ থেকে বেশি করবে হচ্ছে প্যাট গ্রোথটা বেশি করবে। আর এদের মধ্যে ডেইরি কোম্পানির মধ্যে আপনাকে বেস্ট কোম্পানি কিভাবে বুঝতে হবে, যে কার ভ্যালু অ্যাডেড প্রোডাক্টসের সেল বেশি এবং কার ওখানে পার্সেন্টেজটা বেশি আছে। টোটাল প্রোডাক্টের মধ্যে কোন কোম্পানির মধ্যে প্রিমিয়াম প্রোডাক্টটা বেশি আছে, কারা বেশি প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেই কোম্পানিটা কিন্তু বেশি অপারেটিং লেভারেজ পাবে। আর আপনি যদি 4টি কোম্পানি দেখেন, দোদলা ডায়েরি, হ্যাটসন অ্যাগ্রো, হেরিটেজ আর পরাগ মিল্ক ফুড, এই 4জনের আপনি বিজনেস মডেল দেখেন, তাহলে দেখবেন দোদলা ডায়েরি, হেরিটেজ ফুড বা হ্যাটসন অ্যাগ্রো, এদের মধ্যে দেখবেন এদের 60 থেকে 70% সেল হয় হচ্ছে মিল্ক, যে মিল্কটা প্যাকেট করে বিক্রি করে আর কি। এই মিল্ক প্যাকেটটা কিন্তু এদের 60 থেকে 70%, বাকি 30% হচ্ছে এদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, পনির, ঘি, আইসক্রিম, চিজ, এ ধরনের প্রোডাক্ট। এবার যদি আপনি পুরো পরাগ মিল্ক ফুড কোন জায়গাটা এগিয়ে আছে, এই 3টে কোম্পানিতে আপনি দেখেন পরাগ মিল্ক ফুডের সব থেকে বড় অ্যাডভান্টেজ কি, পরাগ মিল্ক ফুডের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এদের যে টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওতে আছে, এদের মাত্র 10%, টোটাল প্রোডাক্টের মাত্র 10% হচ্ছে মিল্ক। এর অ্যাফোর্ডেবল মিল্ক, যেটা প্যাকেট করে বিক্রি করে আর কি, 30 টাকা 35 টাকা দুধের প্যাকেট যেগুলো আমরা দেখি আর কি, এখানে মাত্র ওদের 10% প্রোডাক্ট। আর ওদের যে কোর বিজনেস 60%, টোটাল বিজনেসের যে 60% বিজনেস, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে পনির, ঘি, চিজ, বুঝে যাচ্ছে ডিফারেন্সটা কোথায়, যেখানে অন্যান্য বাকি যা রয়েছে দোদলা ডায়েরি, হেরিটেজ ফুড, হ্যাটসন অ্যাগ্রো, এদের বিজনেসের টোটাল প্রোডাক্টের 60 থেকে 70% হচ্ছে দুধের প্যাকেট, যেখানে কিন্তু প্রফিট মার্জিন খুব কম, ওটাই এদের 60 থেকে 70%। আর যদি পরাগ মিল্ক ফুডের প্রোডাক্ট সেগমেন্ট দেখেন, মাত্র 10% প্রোডাক্ট হচ্ছে এদের দুধের প্যাকেট। এদের যে বিজনেসের কোর বিজনেস, এদের 60% প্রোডাক্ট কি আছে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট, মানে যেখান থেকে আপনার অপারেটিং প্রফিট মার্জিনটা বেশি আছে, ঘি, চিজ, পনির, এটা হচ্ছে মেন ডিফারেন্স পরাগ মিল্ক ফুডের সাথে বাকি সমস্ত ডেইরি কোম্পানির। পরাগ মিল্ক দেখবেন এদের যে ঘিটা আছে, এদের ঘিটা কিন্তু খুব ব্র্যান্ডেড ঘি,
যেটাকে বলে গোবর্ধন, যে ব্র্যান্ডটা আছে গোবর্ধন ঘি, এটা কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ড। এটা এই গোবর্ধনের মধ্যে একটা ঘি আছে, এটা অনেক দাম বেশি, মানে পুরো প্রিমিয়াম ঘি, এই ঘিটার ডিমান্ডটা প্রচুর। এইসব প্রোডাক্টে এদের প্রচুর মার্জিন পাওয়া যায়। এদের হচ্ছে, এদের মধ্যে আর একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এরা যে পনিরটা বানায়, এটা এত স্পেশালিস্ট, এটা স্পেশাল পনির, কারণ এদের একমাত্র পরাগ মিল্ক ফুডে যে পনিরটা বানায়, সেই পনিরটা 75 ডেজ পর্যন্ত ইউজ করে, যেদিন থেকে ম্যানুফ্যাকচারিং করে সেদিন থেকে 75 দিন পর্যন্ত পনিরটা ইউজ করে। এটা কিন্তু কোনো কোম্পানির বানায় না, একমাত্র পরাগ মিল্ক ফুডস যে পনিরটা বানায়, সেই পনিরটা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে মোটামুটি 75 ডেজ, 75 দিন পর্যন্ত ইউজ করা যায়। আর চিজে হচ্ছে এরা মার্কেট লিডার। ভারতবর্ষে যত ডেয়ারি কোম্পানি আছে, সব থেকে বেশি চিজ ম্যানুফ্যাকচারিং করে হচ্ছে পরাগ মিল্ক ফুড। এরা প্রায় পার ডেতে মোটামুটি 60 মেট্রিক টন চিজ ম্যানুফ্যাকচারিং করে। তো বুঝা গেল, পনির হচ্ছে স্পেশালিস্ট কোন জায়গাটা, এরা যে পনিরটা বানায়, সেই পনিরটা মোটামুটি ম্যানুফ্যাকচারিং ডেটের পর থেকে 75 দিন পর্যন্ত, 75 ডেজ পর্যন্ত ইউজ করা হয়। তাদের আরো একটা বিজনেসের মধ্যে রয়েছে, সেটা বলে প্রাইড ইন কাউ। প্রাইড ইন কাউ সিমেন্ট। এখানে কি হয়, নর্মালি সমস্ত ডেয়ারি কোম্পানি যেটা পরাগ মিল্ক ফুডও করে, এরা কি করে, অন্যান্য ফার্মার্সদের ডেয়ারি ফার্ম থেকে এরা দুধ কালেক্ট করে, ওটাকে চিলিং পাস্তুরাইজেশন করে তার প্রোডাক্ট বানায়। পরাগ মিল্ক ফুডের সেকশন আছে, সেটা প্রাইড অফ কাউ, যেখানে তো নিজস্ব কিছু ফার্ম আছে। পরাগ মিল্ক ফুডের নিজস্ব কিছু ফার্ম রয়েছে, দিল্লি, মুম্বাই, সুরাট, এই সমস্ত জায়গায় রয়েছে। এই ফার্মগুলো থেকে এরা হাই কোয়ালিটির কাউ, মানে গরু এরা এখানে ফার্মিং করে। এদেরকে খুব ভালোভাবে কেয়ার করে, এদেরকে খুব ভালোভাবে মানে মেডিকেল কেয়ার করা হয়, খুব নিউট্রিশিয়াস ফুড খাওয়ানো হয় গরুদেরকে, হাইলি নিউট্রিশিয়াস ফুড খাওয়ানো হয়, খুব ভালো করে যত্ন করে গরুগুলোকে ফার্মিং করা হয় ওদের নিজস্ব ফার্মগুলোতে। এদের থেকে দুধটা পাওয়া যায়, দুধটা হচ্ছে খুব হাই কোয়ালিটির দুধ। এই গরুগুলো যে দুধ দেয়, সেই দুধের কোয়ালিটি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুধ, মানে ক্যালসিয়াম বেশি থাকে, প্রোটিন বেশি থাকে। এরা এই দুধটা কি করে, এদের প্রিমিয়াম কোয়ালিটির দুধ, নর্মাল এরা যে দুধটা বিক্রি করে, নর্মাল দুধের যদি আপনি লিটার ধরেন 60 থেকে 65 রুপিস থাকে, এদের এই দুধটা লিটার হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা, মানে ডাবল মার্জিন এটাতে। এদের নিজস্ব ফার্ম থেকে দুধটা বানায়, আর দুধটা হচ্ছে পুরো অটোমেটিক, এদের মেশিনে দুধটা তৈরি করে, যে দুধের যে প্যাকেটিংটা হয় পুরো অটোমেটিক, এখানে কোনো হিউম্যান হ্যান্ডের টাচ হয় না। পুরো গরুর থেকে দুধটা বের করার পরে যে প্রসেসটা হয়, এখানে কোনো কেউ হাত লাগায় না, এটা পুরো অটোমেটিক মেশিন আর তৈরি করে আর কি। এটাকে ডিটুসি করে, ডিটুসি, এটা কিন্তু এর কোনো মিডিলম্যানকে দেয় না এই দুধটা। পুরা ফার্ম থেকে দুধের প্যাকেট হয়ে গেল, পুরো অটোমেটেড প্রসেসে, কোনো হিউম্যান হ্যান্ডের এখানে টাচ হয় না, আর পুরো হাই কোয়ালিটির দুধ। এই দুধটা কি করে, এরা ডাইরেক্ট কাস্টমারকে সাপ্লাই দেয়, মানে ফার্ম থেকে কাস্টমারের দরজায়। এদের যে প্রিমিয়াম সেকশনটা রয়েছে না, প্রাইড অফ কাউ, এই সেকশনটা কিন্তু দুর্দান্ত সেকশন। এখানে কিন্তু হিউজ অপারেটিং লেভারেজ পাওয়া যায়, আর এখানে প্রোডাক্টটা প্রিমিয়াম, যার ফলে এই প্রোডাক্টের ডিমান্ডও প্রচুর। এখানে এদের অপারেটিং প্রফিট মার্জিনও বেশি। যেমন দিল্লি, মুম্বাই, সুরাট, এইসব জন্য কিন্তু যে এই এদের সেগমেন্টটা, প্রাইড ইন কাউ, এই সেগমেন্টটা কিন্তু খুব পপুলার। আর এদের সব থেকে লেটেস্ট যেটা এসেছে, লেটেস্ট ব্র্যান্ড যেটা চালু করেছে এরা, এটাকে বলে অবতার। এই ব্র্যান্ডটা তারা কি করেছে, মানে এতদিন পরাগ মিল্ক ফুড ছিল একটা ডেইরি কোম্পানি ছিল, এখান থেকে এরা এখন ট্রান্সফার হয়ে কি হয়ে যাচ্ছে, একটা নিউট্রিশিয়াস হেলদি সেকশনে চলে যাচ্ছে। এটা এই যে আফতার যে ব্র্যান্ডটা আছে, এখানে কি বানাচ্ছে, একটা হে প্রোটিনের একটা এরা ইয়ে বানাচ্ছে, পাউডার বলতে পারেন। এটা কি, এটা হচ্ছে যারা জিম করে, যারা ব্যায়াম ট্যাম করে, যারা স্পোর্টসম্যান, এদের প্রচুর প্রোটিন ইনটেক করতে হয়, এদের প্রোটিনটা একদম মানে ভেজিটেরিয়ান প্রোটিন, যেগুলো ভেজ প্রোটিন আর কি। মানে ইন্ডিয়ার মানে প্রথম পরাগ মিল্ক ফুডস, এটা পুরোপুরি ভেজ প্রোটিন বলতে পারেন। নর্মালি কি আমাদের একটা প্রোটিন শেক আছে, যারা স্পোর্টসম্যানদের লাগে, যে প্রোটিন, যারা হেভি প্রোটিন ইনটেক করে, যে প্রোটিন শেকগুলো থাকে, প্রোটিন সাপ্লিমেন্টটা থাকে, নর্মালি সব বিদেশি ব্র্যান্ডের দেখবেন। পরাগ মিল্ক ফুড চালু করছে, এটা ভেজিটেরিয়ান প্রোটিন সাপ্লিমেন্ট আর কি। স্পোর্টসম্যান, যারা জিম টিম করে, যারা বডি বিল্ডার, তাদের জন্য কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট। এদের এই ব্র্যান্ডটা কিন্তু খুব খুব পপুলার হয়ে গেছে, আফতার ব্র্যান্ড। আর এখানে কি হয়, এদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, প্রচুর মার্জিন। এটা কিন্তু পরাগ মিল্ক ফুডস এর এখন মেন গ্রোথ ড্রাইভার, আফতার ব্র্যান্ডটা, নিউট্রিশিয়াস ব্র্যান্ড এটা আর কি, প্রোটিন ব্র্যান্ড।
এবার যদি আপনি Q2 রেজাল্ট দেখেন, এবছরের Q2 FY26 এ পরাগ মিল ফুডের দেখবেন টোটাল সেলস গ্রোথ হচ্ছে 16%। সব থেকে যে ইন্টারেস্টিং যে প্যাট গ্রোথ, প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ হচ্ছে মোটামুটি 56%, হয়তো 16% মাত্র প্রফিট গ্রোথ, কিন্তু এদের প্যাট গ্রোথ হচ্ছে 56%। কারণটা কি? কারণ হচ্ছে এদের এই যে বললাম প্রিমিয়াম প্রোডাক্ট, এদের হিউজ এরা কি পাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে। এক হচ্ছে এদের পনির, স্পেশালিস্ট পনির, যে পনিরটা 75 ডেজ পর্যন্ত, ঠিক যে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 75 ডেজ 75 দিন পর্যন্ত এই পনিরটা ব্যবহার করা যায়। 2 নম্বর কি, প্রাইড ইন কাউ, যেখান থেকে ওরা প্রিমিয়াম মিল্ক বিক্রি করছে প্রায় ডাবল দামে, হাই কোয়ালিটি মিল্ক, যেখানে ক্যালসিয়াম প্রোটিন প্রচুর বেশি থাকে। থার্ড পয়েন্ট কি হচ্ছে, এদের কোর বিজনেসটা হচ্ছে এদের কি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, পনির, ঘি, চিজ। ঘি এরা মার্কেট লিডার, চিজে এরা মার্কেট লিডার, মোটামুটি 35% মার্কেট শেয়ার রয়েছে এদের চিজে, আর ঘি হচ্ছে 22% মার্কেট শেয়ার। এদের যে ঘিয়ের ব্র্যান্ডটা খুব পপুলার, গোবর্ধন। আর প্লাস এই প্রাইড অফ কাউ যে সেকশনটা রয়েছে, এখান থেকে প্রিমিয়াম মিল বিক্রি করছে সেটা ডাবল দামে। তারপর নেক্সট সব থেকে বড় এদের যে গ্রোথ ড্রাইভার, সেটা হচ্ছে আফতার ব্র্যান্ড, যেখানে আর কি বানাচ্ছে, প্রোটিন সাপ্লিমেন্টস। এই প্রোটিন সাপ্লিমেন্টটা কিন্তু এখন এটাও কিন্তু এরা কি করছে, বিটিসি করছে, ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করছে এটা। এই প্রোটিন সাপ্লিমেন্ট আফতার ব্র্যান্ড এটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে। যারা স্পোর্টস পার্সন, যারা বডি বিল্ডিং করে, জিম করে, তাদের মধ্যে কিন্তু ব্র্যান্ডটা খুব প্রচুর পপুলার। এটা পুরোপুরি ভেজিটেরিয়ান একটা প্রোটিন সাপ্লিমেন্ট। আর ইন্ডিয়াতেও জানেন যারা ভেজিটেরিয়ান তাদের মধ্যে প্রোটিনের প্রচন্ড অভাব থাকে, প্রত্যেকের মধ্যে প্রচুর প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে যারা ভেজিটেরিয়ান। তাদের জন্য যে ব্র্যান্ডটা চালু করেছেন ইন্ডিয়ার, মানে মিল্ক থেকে তৈরি প্রথম ভেজিটেরিয়ান একটা প্রোটিন, এটা কিন্তু খুব পপুলার হয়ে গেছে এদের আফতার ব্র্যান্ডটা। এই চারটে সেগমেন্টে কিন্তু এখন এদের মেন গ্রোথ ড্রাইভার। এই জন্য Q2 রেজাল্টে দেখুন এবার কি হয়েছে, মাত্র 16% সেলস গ্রোথ হওয়াতে এদের প্রফিট গ্রোথ হয়েছে 57%। হিউজ অপারেটিং লেভারেজ, কারণ এই সমস্ত এদের প্রিমিয়াম প্রোডাক্টের জন্য। আর আপনি এই যে 16% গ্রোথ হয়েছে, তার মধ্যে এদের কোর যেটা বিজনেস আছে দেখবেন, পনির, ঘি, চিজ, এক্ষেত্রে কিন্তু 23% সেলস গ্রোথ হয়েছে, 23% সেলস গ্রোথ। আর যেদের আফতার ব্র্যান্ড রয়েছে, এখানে 79% সেলস গ্রোথ হয়েছে। আফতার যে ব্র্যান্ডটা হচ্ছে প্রোটিন সাপ্লিমেন্টের ব্র্যান্ডটা যে রয়েছে, এখানে 79% এদের সেলস গ্রোথ হয়েছে। বুঝতে পারছেন এরা কি পরিমাণে অপারেটিং লেভারেজ পাচ্ছে। আর যদি ম্যানেজমেন্টের গাইডেন্স দেখেন, ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, এখন এদের মোটামুটি সেল যদি আপনি FY25 দেখেন, এদের টোটাল সেল মোটামুটি 3 থেকে 3.5 কোটি টাকা, 3300 থেকে 3400 কোটি টাকা সেল। ম্যানেজমেন্টের গাইডেন্স হচ্ছে মোটামুটি নেক্সট 4 বছরের মধ্যে এই সেলটাকে দাঁড়াবে 10,000 কোটি টাকা। নেক্সট 4 বছরের সেলটা 3x হয়ে যাবে, 3 গুণা। আর সবথেকে বড় অপারেটিং প্রফিট মার্জিন, এখন ওদের মোটামুটি অপারেটিং প্রফিট মার্জিন 7 থেকে 8%। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, নেক্সট 3 থেকে 4 বছরের মধ্যে এই অপারেটিং প্রফিট মার্জিনটা হয়ে যাবে কত, 13 থেকে 14%। তার কারণ কি, কারণ এদের এখন ফোকাস হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, মেন মিল্ক প্যাকেটের থেকে এরা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টের দিকে বিজনেস থেকে শিফট করে নিয়ে যাচ্ছে। যেখানে আমাদের ঘি, পনির, চিজ একটা পোর্শন চলে গেলো, আর একটা কি চলে গেলো, প্রাইড অফ কাউ, যেখানে প্রিমিয়াম মিল্ক বিক্রি করছে। তারপরে কি করছে, আফতার ব্র্যান্ড, যেখানে প্রোটিন শেক, মানে প্রোটিন সাপ্লিমেন্ট বিক্রি করছে। তারপরে ওরা কি করতে হচ্ছে, ইন ফিউচারে প্রোটিনের চকলেটও নিয়ে আসছে, প্রোটিন বার, যেখানে মিল্কি বার, এই ধরনের প্রোটিন বার নিয়ে আসছে, প্লাস প্রোটিন স্ন্যাক্সও নিয়ে চলে আসছে এরা। তার মানে কি, পরাগ মিল্ক ফুড ধীরে ধীরে একটা ডেইরি কোম্পানির থেকে ধীরে ধীরে নিউট্রিশিয়াস FMCG কোম্পানির দিকে এরা ধীরে ধীরে কিন্তু নিজেদেরকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। আর যেহেতু ওদের এত প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে ওরা এখন ফিউচার আগাচ্ছে, এদেরকে অপারেটিং লেভারেজটা কিন্তু বাড়তে থাকবে। এবার দেখুন FY25 এদের মোটামুটি টোটাল সেল ছিল 3,400 কোটি টাকার মতো। মোটামুটি এদের যদি আপনি দেখেন প্যাট মার্জিন 3 থেকে 4% প্যাট মার্জিন, 3.5 থেকে 4%। FY26 যদি আপনি Q1 Q2 দেখেন, মোটামুটি এরা সেল করেছে 1,900 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, 1,850 থেকে 1,900 কোটি টাকা। এদের এখন প্যাট মার্জিন কিন্তু 4%, মোটামুটি 74 কোটি টাকার মতো অলরেডি প্রফিট করে নিয়েছে। তাহলে FY26 আশা করা যায় এরা মোটামুটি 150 কোটি টাকার মতো প্রফিট করে নেবে। আর সেল মোটামুটি ধরে রাখেন 4,000 কোটি টাকার কাছাকাছি যাবে। যদি 4,000 কোটি টাকা সেল করে, যদি 150 কোটি টাকা প্রফিট করে, FY25 এদের কত ছিল প্রফিট, 119 কোটি টাকা। তার মানে মোটামুটি আপনি 25% মতো প্রফিট গ্রোথ পাচ্ছেন। তাদের পি এখন কত, এদের মার্কেট ক্যাপ কত, এখন মোটামুটি 4,000 কোটি টাকা।
তাহলে ফরওয়ার্ডিং বি দাঁড়াচ্ছে কত FY26 এর জন্য 4000 ডিভাইডেড বাই 150, ওই 26 থেকে 27 পিতে আপনি 25% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে, মানে পেগ রেশিও কত আছে, পি বাই গ্রোথ 1ই হবে। পি মোটামুটি 26 থেকে 27, গ্রোথ হচ্ছে আপনার 25, 1, একটা 1 পেগ রেশিওতে মোটামুটি ঠিকঠাক 25% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। কিন্তু এদের যে মার্কেট পরাগ মিল্ক ফুডসকে, এখন মার্কেট এত কেন বুলিশ পরাগ মিল্ক ফুড নিয়ে, FY26 এর জন্য নয়, নেক্সট 3 থেকে 4 ইয়ার্স যে গাইডেন্স দিয়েছে কোম্পানি। এখন FY25 এ কোম্পানির টোটাল সেল 3400 কোটি টাকা। কোম্পানি কি বলছে, নেক্সট 3 থেকে 4 বছরের মধ্যে সেলটা গিয়ে দেবে 10,000 কোটি টাকা। যদি FY29 এ এদের সেল 10,000 কোটি টাকা হয়, ম্যানেজমেন্ট কি দিয়েছে গাইডেন্স, যে এখন এদের EBITDA মার্জিন বা অপারেটিং প্রফিট মার্জিন 7 থেকে 8%, FY29 এ এদের EBITDA মার্জিন গিয়ে দাঁড়াবে মোটামুটি 12 থেকে 13%, তাহলে প্যাট মার্জিন কত করে দাঁড়াবে, 8 থেকে 9%। যদি 9% প্যাট মার্জিন হয়, তাহলে FY29 এ যে টোটাল প্রফিট কত দাঁড়াবে, যদি 10,000 কোটি টাকা সেল হয়, মোটামুটি 900 কোটি টাকা। যদি FY29 এ 900 কোটি টাকা এদের টোটাল প্রফিট হয়, আর কোম্পানির এখন পিই কত, মোটামুটি 27 থেকে 28 পিই আছে। আমি ধরলাম পিই রেটিং যদি নাও হয়, যদি এই পিই থাকে, তাহলে পরাগ মিল্ক ফুডের 2029 মার্কেট ক্যাপ কত হবে, টোটাল প্রফিট ইন্টু পি, FY29 টোটাল প্রফিট 900 কোটি টাকা হয়, 28 পি থাকে, গুণ করুন, 900 কোটিতে আপনি 28 দিয়ে গুণ করেন, মোটামুটি এদের মার্কেট ক্যাপকে দাঁড়াবে মনে হয় 25 থেকে 26,000 কোটি টাকা। এখন এদের মার্কেট ক্যাপ কত, 4,000 কোটি টাকা। মানে নেক্সট 4 ইয়ার্স এদের 6x গ্রোথ হতে পারে টোটাল শেয়ার প্রাইসে। যখন 4,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, যা গাইডেন্স দিয়েছে ম্যানেজমেন্ট, মোটামুটি 2029 মোটামুটি 25,000 টাকার উপরে মার্কেট ক্যাপ হয়ে যাবে। তাহলে শেয়ার প্রাইসটা কিন্তু এখন যে জায়গায় আছে, এখান থেকে 6x হতে পারে নেক্সট 4 ইয়ার্স ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ। কারণ এখন এদের যে টোটাল সেল রয়েছে, আপনি যদি FY25ও ধরেন, এদের টোটাল সেল হচ্ছে 3,400 কোটি টাকা। ম্যানেজমেন্ট কি বলেছে, FY29 এ টোটাল সেল গিয়ে দাঁড়াবে হচ্ছে 10,000 কোটি টাকা। আর EBITDA মার্জিন মানে অপারেটিং প্রফিট মার্জিন এখন কত আছে, 7 থেকে 8%, সেটা বেরিয়ে গিয়ে দাঁড়াবে 13 থেকে 14%। আমি 13% ধরলাম, যদি FY29 এ 13% প্রফিট মার্জিন হয়, তাহলে এদের মোটামুটি প্যাট মার্জিন দাঁড়াবে 8 থেকে 9%। যদি 8 থেকে 9% FY29 এ প্যাট মার্জিন হয়, যদি টোটাল সেল 10,000 কোটি টাকা হয়, টোটাল প্রফিট কত দাঁড়াবে, 10,000 কোটি 9%, মানে মোটামুটি 900 কোটি টাকা। যদি FY29 এ 900 কোটি টাকা প্রফিট হয়, আর যদি পি যদি রিলেটিং নাও হয়, যদি এখনকার পি থাকে 28, টোটাল মার্কেট ক্যাপ কত হবে, পি ইন্টু টোটাল প্রফিট, 28 ইন্টু 900 কত হচ্ছে, 25 থেকে 26,000 কোটি টাকা। যদি 25 থেকে 26,000 কোটি টাকা 2029 পরাগ মিল্কের মার্কেট ক্যাপ হয়, এখন কত আছে মার্কেট ক্যাপ, 4,000, মানে নেক্সট 4 ইয়ার্সের মার্কেট ক্যাপ 6x পর্যন্ত হতে পারে। এই স্টকটাকে ট্র্যাক করুন। এটা কিন্তু এই মধ্যে ডেয়ারি সেক্টরে কিন্তু সব থেকে মানে বলতে পারেন হাইয়েস্ট অপারেটিং লেভারেজ পাচ্ছে। কোম্পানির যে বিজনেস মডেল আর যেভাবে কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট থেকে আগাচ্ছে আর কি, এই কোম্পানির মধ্যে একটা হিউজ স্কোপ হতে পারে। এই কোম্পানিটিকে ভালো করে স্টাডি করুন। থ্যাংক ইউ।